দ্বিতীয় অধ্যায়। প্রথম শিক্ষা। ধনীরা অর্থের জন্য কাজ করে না। বাবা, কি করে ধনী হওয়া যায় বলতে পারো? আমার বাবা সান্ধ্যকালীন খবরের কাগজটা নামিয়ে রাখলেন। তুমি কেন ধনী হতে চাও সোনা? কারণ জিমির মা আজ তাদের নতুন ক্যাডিল্যাক গাড়িটা চালিয়ে এসেছিল এবং তারা তাদের সমুদ্রপাড়ের বাড়িতে সপ্তাহান্তের ছুটি কাটাতে যাচ্ছিল। জিমি তার 3 জন বন্ধুকে নিয়ে গেল, কিন্তু মাইক আর আমাকে ডাকল না। তারা বলল আমাদের নিমন্ত্রণ করা হয়নি কারণ আমরা গরিব ছেলে। আমার বাবা অবিশ্বাসী গলায় জিজ্ঞাসা করলেন, ওরা বলল? হ্যাঁ, ওরা বলল। আমি দুঃখ করে বললাম। আমার বাবা নিঃশব্দে মাথা নাড়লেন, চশমাটা নাকের মাঝখানে ঠেলে দিলেন এবং আবার কাগজ পড়ায় ফিরে গেলেন। আমি একটা উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম। সালটা ছিল 1956। আমার বয়স তখন 9 বছর। ভাগ্যচক্রে আমি এমন এক পাবলিক স্কুলে পড়তাম যেখানে ধনীরাও তাদের সন্তানদের পাঠায়। আমাদের মফস্বল ছিল প্রধানত চিনির চাষের সঙ্গে যুক্ত। এখানকার কারখানায় ম্যানেজার এবং অন্যান্য ধনী লোকেরা যেমন ডাক্তার, ব্যবসার মালিক, ব্যাংকার ইত্যাদিরা 1 থেকে 6 শ্রেণী পর্যন্ত তাদের ছেলে মেয়েদের এই স্কুলে পাঠাত। 6 শ্রেণীর পর সাধারণত তাদের প্রাইভেট স্কুলে পাঠিয়ে দেওয়া হতো। আমার পরিবার যেহেতু রাস্তার এই ধারে থাকত, আমি তাই এই স্কুলটায় যেতাম। যদি আমি রাস্তার অন্যদিকে থাকতাম তাহলে হয়তো আমি অন্য স্কুলে যেতাম, যেখানে অনেকটা আমাদের মতন পরিবার থেকে শিশুরা যেত। 6 ক্লাসের পর এই সব ছেলেমেয়েদের সাথে আমি অন্তর্বর্তী পাবলিক স্কুলে এবং তারপর হাই স্কুলে যেতাম। তাদের বা আমার কোনো প্রাইভেট স্কুল যাওয়ার সুযোগ ছিল না। শেষমেশ আমার বাবা কাগজটা নামিয়ে রাখলেন। বুঝলাম তিনি কিছু চিন্তা করছিলেন। তিনি ধীরে ধীরে বললেন, তুমি যদি ধনী হতে চাও তোমাকে অর্থোপার্জন শিখতে হবে। কি করে আমি অর্থ সংগ্রহ করব? আমি জিজ্ঞাসা করলাম। আচ্ছা, মাথা খাটাও। তিনি হাসতে হাসতে বললেন, যার প্রকৃত অর্থ ছিল এইটুকুই আমি তোমাকে বলবো, অথবা আমায় লজ্জা দিও না কারণ আমি উত্তরটা জানি না। একটি অংশীদারিত্বের দলিল তৈরি হলো। পরের দিন সকালে আমার প্রিয় বন্ধু মাইককে আমার বাবার কথাটা বললাম। আমি যতদূর জানি শুধুমাত্র মাইক আর আমি এই স্কুলে গরিব ছাত্র। মাইকও আমার মতন, কারণ সেও ভাগ্যের ফেরেই এই স্কুলে পড়ছে। কেউ একজন জেলা স্কুলের সীমানা নির্দিষ্ট করে দিয়েছিল, যার ফলে আমরা ধনী শিশুদের সাথে একই স্কুলে পড়ছিলাম। আমরা সত্যিকারের গরিব ছিলাম না, কিন্তু আমাদের নিজেদের গরিব মনে হতো কারণ বাকি সব ছেলেদের কাছে নতুন বেসবলের গ্লাভস, নতুন সাইকেল, সব কিছু নতুন ছিল। মা আর বাবা আমাদের প্রাথমিক প্রয়োজন যেমন খাবার, ঘর, জামাকাপড় ইত্যাদি দিয়েছিলেন, কিন্তু তার থেকে বেশি কিছু নয়। আমার বাবা বলতেন, তুমি যদি কিছু চাও তার জন্য কাজ করো। আমাদের চাহিদা ছিল, কিন্তু 9 বছরের ছেলেদের জন্য বিশেষ কোনো কাজ পাওয়া যেত না। তাহলে আমরা আয়ের জন্য কি করব? মাইক জিজ্ঞাসা করেছিল। আমি জানি না, আমি বললাম। কিন্তু তুমি কি আমার অংশীদার হতে চাও? ও রাজি হলো এবং সেই শনিবার সকালে মাইক আমার প্রথম ব্যবসার অংশীদার হলো। আমরা সারা সকাল কি করে আয় করা যায় এই বিষয়ে নানারকম পরিকল্পনা করে কাটালাম। আমরা মাঝে মাঝেই জিমির সমুদ্র তীরবর্তী বাড়িতে যেসব উদ্বেগহীন ছেলেরা আনন্দ করছে তাদের সম্বন্ধে কথা বলছিলাম। এটা আমাদের একটু আঘাত করেছিল, কিন্তু সেই আঘাতটা ভালোর জন্যই ছিল, কারণ এটা আমাদের কিভাবে অর্থোপার্জন করা যায় তাই নিয়ে চিন্তা করতে প্রেরণা দিচ্ছিল। শেষ পর্যন্ত সেদিন সন্ধেবেলায় হঠাৎ আমাদের মাথায় একটা বিদ্যুতের মতন ধাক্কা লাগলো। মাইকের মাথায় এই পরিকল্পনাটা এসেছিল তার পড়া একটা বিজ্ঞানের বই থেকে। উত্তেজিত হয়ে আমরা হাত মেলালাম, আর সেই থেকে অংশীদারিত্ব নিয়ে আমাদের প্রথম ব্যবসার শুরু। এরপর বেশ কয়েক সপ্তাহ যাবৎ মাইক আর আমি আমাদের প্রতিবেশীদের দরজায় গিয়ে তাদের ব্যবহার করা টুথপেস্ট প্যাকেট আমাদের জন্য রেখে দেওয়ার অনুরোধ করলাম। বেশিরভাগ বয়স্করা একটু অবাক হলেও তারা শেষ পর্যন্ত হেসে রাজি হলেন। কেউ কেউ আবার জানতেও চাইলেন আমরা কেন ওসব চাইছি। আমরা মজার উত্তর দিলাম, এখন বলবো না, এটা আমাদের একটা নতুন ব্যবসার রহস্য। যতদিন যেতে লাগলো আমার মাও হয়রান হতে লাগলেন। কাঁচামালের সম্ভার জমা করার জন্য আমরা মায়ের ওয়াশিং মেশিনের পাশের জায়গাটা বেছে নিয়েছিলাম। একটা ছোট খয়েরি রঙের পিচবোর্ডের বাক্সের মধ্যে ব্যবহার করা টুথপেস্ট টিউবের স্তূপ জমা হতে লাগলো, আর খালি বোতলের সারি।
কিন্তু শেষ পর্যন্ত প্রতিবেশীদের ব্যবহার করা নোংরা কোঁকড়ানোর টিউবগুলোকে দেখে আমার মা বিরক্ত হতে লাগলেন। মা রেগে বললেন, তোমরা করছো কি? আমি তোমাদের ব্যবসার রহস্য আর শুনতে চাই না। এসব নোংরা জঞ্জালগুলোর একটা ব্যবস্থা না করলে সব কিছু আমি ছুঁড়ে ফেলব। মাইক আর আমি স্বনির্বন্ধ অনুরোধ করলাম। মাকে বোঝালাম যে শিগগিরই আমাদের প্রয়োজনীয় টিউব জমে যাবে এবং আমরা উৎপাদন শুরু করব। আমরা বললাম যে আমরা আরও 2-1 পড়শির টুথপেস্ট টিউব শেষ হওয়ার অপেক্ষায় আছি। মা আমাদেরকে আরও 1 সপ্তাহ সময় বাড়িয়ে দিলেন। উৎপাদন শুরু করার দিন এগিয়ে আসছিল। তখন চাপও বাড়তে লাগলো আমাদের ওপর। ওদিকে মা ইতিমধ্যেই গুদামের জায়গা থেকে উচ্ছেদ করবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তাই মাইকের কাজ হয়ে উঠল সমস্ত পড়শিদের তাড়াতাড়ি টুথপেস্ট শেষ করতে বলা। তাছাড়া তাদের দাঁতের ডাক্তারও চায় যে তারা যেন আরও বেশিবার দাঁত মাজে। ওদিকে আমি উৎপাদনের দিকটা ঠিক করতে শুরু করলাম। একদিন আমার বাবা তার বন্ধুদের সাথে গাড়ি চালিয়ে এসে দেখলেন 2টি 9 বছরের বালক গাড়ির ঢোকার রাস্তায় পুরোদমে তাদের উৎপাদনের কাজ চালিয়ে যাচ্ছে। অসংখ্য সাদা রঙের পাউডার চারিদিকে ছড়িয়ে আছে। একটা লম্বা টেবিলে স্কুল থেকে পাওয়া দুধের ছোট ছোট ঠোঙা পড়ে আছে এবং আমাদের পরিবারের হিবাচি গ্রিল বা উনুনে লাল গরম কয়লা সর্বোচ্চ তাপমাত্রায় গনগন করে জ্বলছে। যেহেতু উৎপাদন দ্রব্যগুলি গাড়ি রাখার জায়গায় বাধার সৃষ্টি করেছিল, তাই গাড়িটা রাস্তার মুখটায় দাঁড় করিয়ে বাবা সাবধানে হেঁটে আসছিলেন। যখন তিনি ও তার বন্ধু কাছে এলেন, তারা কয়লার ওপর বসানো স্টিলের পাত্রটা দেখতে পেলেন, যার ভিতরে টুথপেস্টের টিউবগুলো গলানো হচ্ছে। তখনকার দিনে টুথপেস্টের টিউব প্লাস্টিক দিয়ে নয়, সীসা দিয়ে তৈরি হতো। তাই রং একবার পুড়ে গেলে টিউবগুলোকে ছোট স্টিলের পাত্রে ফেলে দেওয়া হচ্ছিল যতক্ষণ না সেটা গলে তরলে পরিণত হয়। আমার মায়ের সাঁড়াশির সাহায্যে আমরা দুধের ঠোঙার ওপরের একটা ছোট ছিদ্র দিয়ে গলানো সীসা ঢেলে রাখছিলাম। দুধের ঠোঙাগুলো প্লাস্টার অফ প্যারিস দিয়ে ভর্তি করা ছিল। চারপাশে যে সাদা পাউডার পড়েছিল তা এই প্লাস্টারের জল মেশাবার আগেকার অবস্থা। আমি তাড়াহুড়োয় প্লাস্টিকের ব্যাগটায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম, আর সমস্ত জায়গা জুড়ে মনে হচ্ছিল তুষারের ঝড় বয়ে গিয়েছে। দুধের ঠোঙাগুলো প্লাস্টার অফ প্যারিসের ছাঁচের জন্য বাইরের পাত্র হিসাবে ব্যবহৃত হয়েছিল। যখন আমরা সাবধানে গলানো সীসা প্লাস্টার অফ প্যারিসের কিউবের ওপরে একটা ছোট ছিদ্র দিয়ে ঢালছিলাম, আমার বাবা ও তার বন্ধুটি সেটা লক্ষ্য করেছিলেন। সাবধান, আমার বাবা বলেছিলেন। আমি মাথা নেড়েছিলাম উপরে না তাকিয়েই। সবশেষে যখন ঢালা শেষ হয়ে গেছিল, আমি স্টিলের পাত্রটা নিচে রেখে বাবার দিকে তাকিয়ে হেসেছিলাম। তোমরা ছেলেরা কি করছো? তিনি একটু সাবধানের হাসি হেসে জিজ্ঞেস করলেন। তুমি যা করতে বলেছ আমরা তাই করেছি। আমরা বড়লোক হতে চলেছি। আমি বললাম, হ্যাঁ। মাইক মাথা নেড়ে আর হেসে বলল, আমরা পার্টনার, অংশীদার। আর এই প্লাস্টারের ছাঁচগুলোতে কি আছে? বাবা জিজ্ঞেস করলেন। দেখো, এগুলো ভালো তৈরি হয়েছে মনে হচ্ছে, আমি বললাম। যে সিলটা কিউবটাকে দুভাগে ভাগ করেছে, আমি ছোট একটা হাতুড়ি দিয়ে সেটাকে একটু ঠুকলাম। অতি সাবধানে আমি প্লাস্টারের ছাঁচের ওপরের অর্ধেকটা টেনে ধরলাম, আর একটা সীসার তৈরি টাকা পড়ে গেল। হে ভগবান, আমার বাবা বললেন, তোমরা সীসা থেকে পয়সা তৈরি করছো? ঠিক বলেছ, মাইক বলল। আপনি যা করতে বলেছেন আমরা তাই করছি। আমরা পয়সা তৈরি করছি। আমার বাবার বন্ধু ঘুরে দাঁড়িয়ে হাসিতে ফেটে পড়লেন। আমার বাবা মৃদু হাসলেন এবং মাথা নাড়লেন। তার সামনে 2টো বাচ্চা ছেলে দাঁড়িয়ে, সামনে আগুন এবং 1 বাক্স শেষ হওয়া টুথপেস্টের টিউব নিয়ে সাদা ধুলোয় ঢেলে আকর্ণ বিস্তৃত হাসি হাসছে। তিনি আমাদের সব কিছু রেখে তার সাথে আমাদের বাড়ির সামনের সিঁড়িতে বসতে বললেন। তিনি হাসি মুখে শান্তভাবে আমাদের জাল করা শব্দটির কী অর্থ বুঝিয়ে দিলেন। আমাদের স্বপ্ন চুরমার হয়ে গেল। তুমি বলছো এটা বেআইনি? মাইক কাঁপা গলায় জিজ্ঞেস করল। ওদের ছেড়ে দাও, আমার বাবার বন্ধু বললেন। ওদের মধ্যে হয়তো একটা স্বাভাবিক প্রতিভা সৃষ্টি হচ্ছে। আমার বাবা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে দেখলেন। হ্যাঁ, এটা বেআইনি, আমার বাবা শান্ত স্বরে বললেন। কিন্তু তোমরা ছেলেরা দারুণ সৃজনকর্মী এবং মৌলিক চিন্তার পরিচয় দিয়েছ। এইভাবে এগিয়ে যাও। আমি সত্যি তোমাদের জন্য গর্বিত। নিরাশ হয়ে মাইক আর আমি প্রায় 20 মিনিট নীরবে বসে রইলাম। তারপর আমাদের নোংরাগুলো পরিষ্কার করতে শুরু করলাম। প্রথম দিনই ব্যবসা শেষ হয়ে গেল।
পাউডারগুলো ঝাঁট দিতে দিতে আমি মাইকের দিকে তাকালাম আর বললাম, আমাদের মনে হয় জিমি আর ওর বন্ধুরা ঠিকই বলেছিল, আমরা গরিব। আমার বাবা ঠিক সেই সময়ই চলে যাচ্ছিলেন। তিনি বললেন, তোমরা যদি হাল ছেড়ে দাও তাহলেই তোমরা গরিব হবে। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো তোমরা কিছু করেছ। বেশিরভাগ লোক শুধু ধনী হওয়ার গল্প করে আর স্বপ্ন দেখে, কিন্তু তোমরা কিছু একটা করার চেষ্টা করেছ। আমি তোমাদের দুজনের জন্য খুবই গর্বিত। আমি আবার বলবো, এগিয়ে যেতে থাকো, হাল ছেড়ো না। মাইক আর আমি সেখানে নীরব দাঁড়িয়েছিলাম। ওই কথাগুলো সুন্দর, কিন্তু আমরা তখনও জানি না আমরা কি করব। তাহলে কেন তুমি ধনী নও বাবা? আমি জিজ্ঞেস করলাম। কারণ আমি স্কুলের শিক্ষকতার কাজ বেছে নিয়েছি। স্কুলের শিক্ষকরা সত্যি ধনী হওয়ার কথা ভাবে না। আমরা শুধু শিক্ষা দিতে ভালোবাসি। আমি তোমাদের সাহায্য করতে পারলে ভালো লাগতো, কিন্তু আমি সত্যিই জানি না কিভাবে পয়সা বানাতে হয়। মাইক আর আমি ঘুরে দাঁড়ালাম আর পরিষ্কার করার কাজ চালিয়ে যেতে থাকলাম। আমি জানি, আমার বাবা বললেন, তোমরা ছেলেরা যদি জানতে চাও কিভাবে ধনী হতে হয়, আমাকে জিজ্ঞাসা করো না। মাইক, তোমার বাবার সাথে কথা বলো। আমার বাবা? মাইক হা হয়ে গেল। হ্যাঁ, তোমার বাবা। আমার বাবা হাসি মুখে পুনরাবৃত্তি করলেন, তোমার বাবার আর আমার ব্যাংকার একই, এবং তিনি তোমার বাবার উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি আমাকে অনেকবার বলেছেন যে তোমার বাবা পয়সা বানাবার ব্যাপারে অত্যন্ত বুদ্ধিমান। আমার বাবা? মাইক আবার অবিশ্বাসী গলায় জিজ্ঞেস করল, তাহলে আমাদের কাছে স্কুলের বড়লোক বাচ্চাদের মতন সুন্দর গাড়ি আর সুন্দর বাড়ি নেই কেন? একটা সুন্দর গাড়ি আর সুন্দর বাড়ি, অথবা তুমি কিভাবে অর্থ লাভ করতে পারবে সেটা এখন বুঝতে পারবে না, আমার বাবা উত্তর দিলেন। জিমির বাবা চিনি ক্ষেতের জন্য কাজ করেন। ওর সঙ্গে আমার খুব একটা তফাৎ নেই। উনি একটি সংস্থার জন্য কাজ করেন আর আমি করি গভর্নমেন্টের জন্য কাজ। সংস্থা ওর জন্য গাড়ি কিনে দেয়। চিনির সংস্থাটি অর্থনৈতিক সমস্যার সম্মুখীন এবং জিমির বাবার কাছে হয়তো শিগগিরই কিছু থাকবে না, কিন্তু তোমার বাবার কথা আলাদা মাইক। উনি বোধহয় একটা ইমারত তৈরি করছেন এবং আমার মনে হয় কয়েক বছরের মধ্যেই তিনি খুব ধনী ব্যক্তিত্বে পরিণত হবেন। এই খবরে মাইক আর আমি আবার উত্তেজিত হয়ে উঠলাম। নতুন উদ্যমে আমরা আমাদের বিলুপ্ত প্রথম ব্যবসার নোংরা পরিষ্কার করতে শুরু করলাম। পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আমরা পরিকল্পনা করলাম কখন এবং কিভাবে মাইকের বাবার সাথে কথা বলা হবে। সমস্যা হলো, মাইকের বাবা দীর্ঘ সময় ধরে কাজ করেন এবং প্রায়ই অনেক দেরিতে বাড়ি ফেরেন। তার বাবা কয়েকটি গুদাম, একটি নির্মাণ সংস্থা, কয়েকটি দোকান এবং 3টি রেস্টুরেন্টের মালিক। রেস্টুরেন্টের ব্যবসার জন্য তাকে বেশিক্ষণ বাইরে থাকতে হয়। আমাদের পরিষ্কার করা শেষ হওয়ার পর মাইক বাড়ি যাওয়ার বাস ধরল। তার বাবা আজ রাতে যখন বাড়ি ফিরবেন, সে তখন তার সাথে কথা বলবে। মাইক তার বাবাকে আমাদের ধনী হওয়ার পদ্ধতি শেখাবেন কিনা জিজ্ঞাসা করবে। সে কথা দিল যে তার বাবার সঙ্গে কথা হলেই আমাকে ফোন করবে। যদি দেরি হয়ে যায় তাও সে ফোন করবে নিশ্চয়ই। ফোন বাজল 8:30। ঠিক আছে, আমি বললাম, পরের শনিবার। তারপর ফোনটা রেখে দিলাম। মাইকের বাবা অবশেষে আমার সাথে দেখা করতে রাজি হয়েছেন। শনিবার সকাল 7:30 আমি শহরের গরিবরা যেদিকে থাকে সেদিকের বাস ধরলাম। শিক্ষার শুরু। আমি তোমায় ঘণ্টায় 10 সেন্ট করে দেব। 1956 সালে মাইনের হিসাবেও ঘণ্টায় 10 সেন্ট কম ছিল। মাইক আর আমি ওর বাবার সঙ্গে সেদিন সকালে 8টার সময় দেখা করলাম। তিনি আগে থেকেই ব্যস্ত ছিলেন এবং 1 ঘণ্টার বেশি সময় যাবৎ কাজ করছিলেন। আমি যখন তার সাধারণ, ছোট কিন্তু পরিষ্কার বাড়িতে ঢুকছি, তার কনস্ট্রাকশন সুপারভাইজার তখন পিকআপ ট্রাকটা নিয়ে বেরোচ্ছে। মাইক দরজাতেই আমার জন্য দাঁড়িয়েছিল। বাবা ফোন করছেন, আমাদের পিছনের বারান্দায় অপেক্ষা করতে বলছেন। সে দরজা খুলতে খুলতে বলল। আমি পুরনো বাড়ির চৌকাঠ পেরোতেই পুরনো কাঠের মেঝে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে উঠল। দরজার ভিতর দিকেই একটা সস্তা মাদুর পাতা ছিল। বহু বছর ধরে অসংখ্য পদচিহ্ন পড়ার দরুন মেঝেতে যে জীর্ণতা দেখা দিয়েছিল সেটা ঢাকা দেবার জন্যই বোধহয় মাদুরটা বিছানো ছিল। যদিও পরিষ্কার, তবু মাদুরটা পাল্টানোর প্রয়োজন ছিল। সরু লিভিং রুমে ঢোকামাত্র আমার দম বন্ধ লাগছিল। ঘরটা পুরনো ছাতা পড়া আসবাবে ঠাসা ছিল, যেগুলো আজকাল সংগ্রহশালায় রাখার যোগ্য। সোফায় 2জন ভদ্রমহিলা বসেছিলেন যারা বয়সে আমার মায়ের চেয়ে একটু বড় হবেন। ভদ্রমহিলাদের উল্টো দিকে একটি লোক শ্রমিকের পোশাকে বসেছিলেন।
তিনি পরিষ্কারভাবে ইস্ত্রি করা খাকি রঙের প্যান্ট আর শার্ট পরেছিলেন, কিন্তু সেগুলিতে কোনো মার দেওয়া ছিল না। পায়ে ছিল পালিশ করা কাজ করার বুট জুতো। তিনি আমার বাবার চেয়ে প্রায় 10 বছরের বড় হবেন। আমার মনে হয় প্রায় 45 বছর বয়স। আমি আর মাইক যখন তাদের পাশ দিয়ে হেঁটে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, যেটা দিয়ে পিছনের বাগানের দিকে বারান্দায় যেতে হয়, তারা আমাদের দেখে হাসলেন। আমিও সলজ্জভাবে হেসেছিলাম। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? ওরা আমার বাবার কাছে কাজ করে। বয়স্ক লোকটি বাবার গুদামগুলোর দেখাশোনা করেন, আর মহিলা দুজন রেস্টুরেন্টগুলোর ম্যানেজার। আর তুমি যে কনস্ট্রাকশন সুপারভাইজারকে দেখেছিলে, সে প্রায় এখান থেকে 50 মাইল দূরে একটা রাস্তার প্রজেক্টে কাজ করছে। আমার বাবার অন্য সুপারভাইজার কতগুলো বাড়ি তৈরি করছে। সে অবশ্য চলে গেছে তুমি আসার আগেই। এই রকম কি সবসময় চলতে থাকে? আমি জিজ্ঞাসা করলাম। সবসময় নয়, কিন্তু প্রায়, মাইক হেসে বলল। আর একটা চেয়ার টেনে আনলো আমার পাশে বসার জন্য। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম কি করে টাকা বানাতে হয় সেটা আমাদের শেখাবেন কিনা। মাইক বলল, ও, আর তাতে উনি কি বললেন? আমি কৌতূহলী হয়ে সতর্ক প্রশ্ন করলাম। প্রথমে তার মুখে একটা কৌতুকের ভাব ফুটে উঠেছিল, আর তারপর বললেন যে তিনি আমাদের একটা প্রস্তাব দেবেন। তাই নাকি? আমার চেয়ারটাকে দুলিয়ে দেয়ালের সাথে ঠেকিয়ে আমি বললাম, আর আমি ওইভাবেই চেয়ারের পেছনের পায়া দুটোয় ভর দিয়ে স্থির হয়ে বসে রইলাম। মাইকও একই জিনিস করল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি জানো প্রস্তাবটা কি? না, কিন্তু আমরা শিগগিরই জানতে পারব। হঠাৎ মাইকের বাবা পর্দা দেওয়া ভগ্নপ্রায় দরজাটা ঠেলে বারান্দায় এলেন। মাইক আর আমি লাফিয়ে উঠে দাঁড়ালাম। সম্মান জানাতে নয়, আসলে আমরা চমকে উঠেছিলাম। ছেলেরা, তৈরি তো? মাইকের বাবা একটা চেয়ার টেনে নিয়ে আমাদের কাছে বসতে বসতে জিজ্ঞাসা করলেন। আমরা ওর সামনে বসার জন্য দেয়াল থেকে চেয়ার টেনে আনলাম আর সম্মতিসূচকভাবে মাথা নাড়লাম। উনি একজন লম্বা চওড়া মানুষ, প্রায় 6 ফুট লম্বা এবং 200 পাউন্ড ওজন। আমার বাবা আরও লম্বা, প্রায় একই ওজনের এবং মাইকের বাবার চেয়ে 5 বছরের বড়। ওদের দুজনকে অনেকটা একরকম দেখতে, যদিও ওরা একই জাতির নয়। হয়তো ওদের কর্মশক্তি এক। মাইক বলেছে তুমি কি করে পয়সা বানাতে হয় শিখতে চাও, তাই কি রবার্ট? আমি তাড়াতাড়ি একটু ভয়ে ভয়ে মাথা নাড়লাম। ওর কথা আর হাসির পিছনে অনেক ক্ষমতা প্রকাশ পাচ্ছিল। ঠিক আছে, আমি আমার কথা দিচ্ছি যে আমি তোমাদের শেখাবো, কিন্তু আমি ক্লাসরুমের কায়দায় শেখাবো না। তোমরা আমার জন্য কাজ করো, আমি তোমাদের শেখাবো। যদি তোমরা আমার জন্য কাজ না করো, আমি তোমাদের শেখাবো না। যদি তোমরা মন দিয়ে কাজ করো, আমি তোমাদের আরও তাড়াতাড়ি শেখাতে পারবো। আর যদি তোমরা যেমন স্কুলে করো তেমন করতে চাও, অর্থাৎ শুধু বসে শোনা আর দেখা, তাহলে শুধু শুধু আমার সময় নষ্ট করা হবে। এটাই আমার প্রস্তাব। হয় গ্রহণ করো অথবা বর্জন করো। আমি প্রথমে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? আমি জিজ্ঞাসা করলাম। না, প্রথমে গ্রহণ করো অথবা বর্জন করো। আমার নষ্ট করার সময় নেই, অনেক কাজ আছে। তুমি যদি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে না পারো, তবে তুমি কোনোদিন পয়সা রোজগার করতে পারবে না। সুযোগ আসে যায়। কখন চট করে সিদ্ধান্ত নিতে হবে এটা বুঝতে পারা একটা প্রধান দক্ষতা। তোমরা যা চাইছিলে তার একটা সুযোগ তোমরা পেয়েছ। হয় স্কুল শুরু হচ্ছে এখনই, অথবা 10 সেকেন্ডেই এটা শেষ হয়ে যাবে। মাইকের বাবা একটু দুষ্টুমির হাসি হেসে বললেন, গ্রহণ করলাম। আমি বললাম, আমিও গ্রহণ করলাম। মাইক বলল, ভালো, বললেন মাইকের বাবা। মিসেস মার্টিন 10 মিনিটেই এখানে আসবেন। আমার ওর সাথে কাজ শেষ হয়ে গেলেই তোমরা গাড়ি করে ওর সাথে আমার সুপার মার্কেটে চলে যাও আর তোমরা কাজ শুরু করতে পারো। আমি তোমাদের ঘন্টায় 10 সেন্ট মাইনে দেব আর তোমরা প্রতি শনিবার 3 ঘন্টা করে কাজ করবে। কিন্তু আমার আজ একটা সফটবলের খেলা আছে, আমি বললাম। মাইকের বাবা গলা নামিয়ে দৃঢ় স্বরে বললেন, গ্রহণ করো অথবা বর্জন করো। গ্রহণ করছি, আমি উত্তর দিলাম। সফট খেলার বদলে আমি কাজ করা এবং শেখা বেছে নিলাম। 30 সেন্ট পরে এক সুন্দর শনিবারের সকাল 9টার মধ্যে মাইক আর আমি মিসেস মার্টিনের কাছে কাজ করতে থাকলাম। তিনি একজন দয়ালু এবং ধৈর্যশীল মহিলা ছিলেন। তিনি সবসময় বলতেন, মাইক আর আমাকে দেখে তার 2 ছেলের কথা মনে পড়ে। তার ছেলেরা এখন বড় হয়ে গেছে এবং দূরে চলে গেছে। যদিও দয়ালু, তবে তিনি কঠিন পরিশ্রমে বিশ্বাসী ছিলেন এবং তাই জন্য তিনি আমাদের অবিরাম কাজ করাতেন। তিনি কাজ করাতে ওস্তাদ ছিলেন। আমরা 3 ঘন্টা ধরে টিনে ভরা জিনিস শেলফ থেকে নামাতাম।
একটা পালকের ঝাপড়ন দিয়ে প্রতিটি টিন থেকে ধুলো ঝাড়তাম এবং তারপর আবার ওগুলোকে পরিষ্কারভাবে শেলফে গুছিয়ে তুলতাম। এটা একটা কষ্টকর ও একঘেয়ে কাজ ছিল। মাইকের বাবা, যাকে আমি ধনী বাবা বলে ডাকতাম, বিশাল গাড়ি রাখার জায়গাসহ এরকম 9টা ছোট সুপারমার্কেটের মালিক ছিলেন। এগুলো 7-11 নামক সুবিধাজনক দোকানগুলির কনভেনিয়েন্স স্টোর পুরনো সংস্করণ ছিল। এগুলো ছিল পাড়ার ছোট মুদি দোকানের মতন, যেখানে লোকেরা দুধ, পাউরুটি, মাখন এবং সিগারেট জাতীয় জিনিস কেনে। সমস্যাটা ছিল, তখনকার দিনে হাওয়াইয়ের এয়ার কন্ডিশনিংয়ের ব্যবস্থা ছিল না, তাই দোকানগুলোর দরজা গরমে বন্ধ করা যেত না। দোকানের দুদিকে, রাস্তার দিকে আর পার্কিং লটের দিকের দরজাগুলো হাট করে খুলে রাখতে হতো। যখনই একটা গাড়ি পাশ দিয়ে যেত অথবা পার্কিং লটে ঢুকত, ঘূর্ণির মতো ধুলো স্টোরের ভিতরে ঢুকে জমা হয়ে যেত। সুতরাং যতদিন অবধি এয়ার কন্ডিশনিং না হয় ততদিনের মতো আমাদের একটা চাকরি হলো। 3 সপ্তাহ মাইক আর আমি মিসেস মার্টিনের কাছে এই 3 ঘন্টার কাজ করেছিলাম। দুপুরবেলার মধ্যে আমাদের কাজ শেষ করতে হতো আর উনি 3টে ছোট ডাইম আমাদের দুজনের হাতে দিতেন। কিন্তু 1950-এর মাঝামাঝিতে 9 বছর বয়সেও 30 সেন্ট এমন কিছু জীবনে উত্তেজনা জাগাত না। কমিক বইয়ের দাম তখন ছিল 10 সেন্ট। তাই আমি সাধারণত টাকা দিয়ে কমিক বই কিনে বাড়ি চলে যেতাম। 4র্থ সপ্তাহের এক বুধবারে আমি কাজ ছাড়বার জন্য প্রস্তুত। আমি কাজ করতে রাজি হয়েছিলাম কারণ আমি মাইকের বাবার থেকে অর্থ উপার্জনের উপায়টা শিখতে চেয়েছিলাম, আর এখন আমি ঘন্টায় 10 সেন্টের একজন কৃতদাস। তার ওপর সেই প্রথম শনিবারের পর মাইকের বাবার সাথে আর আমার দেখাই হয়নি। আমি লাঞ্চের সময় মাইককে বললাম, আমি ছেড়ে দিচ্ছি। স্কুল তো একঘেয়ে ছিলই, এখন শনিবারগুলো পর্যন্ত মাটি হলো। অথচ ওই 30 সেন্টের জন্য কী না করছি, অথচ এই 30 সেন্টই যেন আমাকে পেয়ে বসেছে। এবার মাইক হাসল। হাসছ কেন? আমি রাগে আর হতাশায় জিজ্ঞাসা করলাম। বাবা বলেছিলেন এরকমই হবে। তিনি বলেছেন যখন তুমি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হবে তখন তার সাথে দেখা করতে। কি? আমি রাগ আর অবজ্ঞা মিশিয়ে জিজ্ঞাসা করলাম। উনি আমার হতাশ হয়ে হাল ছাড়ার জন্য অপেক্ষা করছিলেন? প্রায় তাই, মাইক বলল। বাবার ধরনটা একটু অন্যরকম। তিনি তোমার বাবার মতো নয়, অন্যরকমভাবে শিক্ষা দেন। তোমার মা আর বাবা প্রচুর বক্তৃতা দেন। আমার বাবা শান্ত এবং অল্প কথার মানুষ। তুমি শুধু এই শনিবার অবধি অপেক্ষা করো। আমি বাবাকে বলবো যে তুমি প্রস্তুত। মানে তুমি বলছো আমাকে তৈরি করা হচ্ছিল? না, ঠিক তা নয়, কিন্তু হতেও পারে। বাবা তোমাকে শনিবার বুঝিয়ে বলবেন। শনিবারের দিন লাইনে অপেক্ষা করা। আমি ওর মুখোমুখি হবার জন্য প্রস্তুত ছিলাম। এমনকি আমার আসল বাবাও ওর উপর রেগে গিয়েছিলেন। আমার বাবা, যাকে নির্ধন বাবা বলে থাকি, ভেবেছিলেন যে আমার ধনবান বাবা শিশু শ্রমিক আইন লঙ্ঘন করছেন এবং এর তদন্ত হওয়া উচিত। আমার শিক্ষিত গরিব বাবা আমাকে বলেছিলেন যা আমার ন্যায্য পাওনা তাই দাবি করতে, অন্ততপক্ষে ঘণ্টা পিছু 25 সেন্ট করে। আমার গরিব বাবা আরও বলেছিলেন যে আমি যদি বেশি মাইনে না পাই আমি যেন তক্ষুনি ছেড়ে দিই। এমনিতেও তোমার ওই বাজে কাজের প্রয়োজন নেই, আমার গরিব বাবা রাগ আর ঘৃণা মিশিয়ে বলেছিলেন। শনিবার সকাল 8:30টার সময় আমি মাইকের বাড়ির সেই প্রায় ভাঙা দরজা দিয়ে আর একবার ঢুকছিলাম। যেই ঢুকেছি মাইকের বাবা বললেন, একটা সিটে বসো আর লাইনে অপেক্ষা করো। তিনি ঘুরে দাঁড়ালেন এবং শোবার ঘরের পাশে তার ছোট অফিসে ঢুকলেন। আমি ঘরের চারপাশে দেখলাম, মাইককে কোথাও দেখতে পেলাম না। আমার অপ্রতিভ লাগছিল। সাবধানে আমি 4 সপ্তাহ আগে সেখানে দেখা সেই ভদ্রমহিলা দুজনের পাশে গিয়ে বসলাম। তারা হাসলেন এবং সোফার একপাশে সরে গিয়ে আমাকে বসবার জায়গা করে দিলেন। 45 মিনিট কেটে গেল। আমি তখন রাগে জ্বলছি। ওই দুজন মহিলা ওর সাথে দেখা করে 30 মিনিট আগে বেরিয়ে গেছেন। একজন বয়স্ক ভদ্রমহিলা 20 মিনিট আগে ঢুকেছিলেন, এখন তিনিও চলে গেছেন। বাড়িটা ফাঁকা, আর হাওয়াইয়ের এক সুন্দর রৌদ্রজল সকালে আমি তার অতি পুরনো অন্ধকার লিভিং রুমে বসে ছোট ছেলেদের শোষণকারী এক কিপ্টে লোকের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছি। আমি শুনতে পাচ্ছি উনি অফিসে ঘুরে বেড়াচ্ছেন, কখনো ফোনে কথা বলছেন, অথচ আমাকে উপেক্ষা করছেন। আমি বেরিয়ে যাবার জন্য প্রস্তুত, কিন্তু কেন জানি না আমি বসে থাকলাম। শেষ অবধি 15 মিনিট পরে ঠিক 9টার সময় ধনী বাবা তার অফিস থেকে বেরিয়ে এলেন। তিনি কিছু বললেন না, শুধু হাত দিয়ে আমাকে তার ছোট অফিসে ঢোকার জন্য ইশারা করলেন।
আমি শুনলাম তুমি মাইনে না বাড়ালে কাজ ছেড়ে দেবে। কথা বলতে বলতে ধনী বাবা তার অফিসের চেয়ারে ঘুরে বসলেন। হ্যাঁ, আপনি চুক্তির শর্ত পূরণ করছেন না। আমি প্রায় কেঁদে ফেললাম। একটি ৯ বছরের বালকের পক্ষে একজন পূর্ণবয়স্কের মোকাবিলা করা সত্যিই ভীতপ্রদ। আপনি বলেছিলেন, আমি আপনার জন্য কাজ করলে আপনি শেখাবেন। আমি আপনার জন্য কাজ করছি। আমি প্রচণ্ড পরিশ্রম করছি। আমি আপনার জন্য কাজ করব বলে আমার বেসবল খেলা ছেড়ে দিয়েছি। আপনি আপনার কথা রাখেননি। কিছু শেখাননি। আপনি একজন অসাধু লোক। শহরের সবাই ঠিক চিনেছে। আপনি লোভী, আপনি সব পয়সাটা চান আর আপনার কর্মচারীদের সম্পর্কে আপনি চিন্তা করেন না। আপনি আমাকে অপেক্ষা করতে বাধ্য করলেন, অথচ কোনো শ্রদ্ধা দেখালেন না। আমি একটি ছোট ছেলে, তাই আমি এর থেকে ভালো ব্যবহারটা তো আশা করতে পারি। ধনবান বাবা তার চেয়ারে দুলতে থাকলেন। তার হাতটা থুতনিতে রেখে আমাকে প্রায় এক দৃষ্টিতে দেখছিলেন। মনে হচ্ছিল উনি আমাকে খুঁটিয়ে লক্ষ্য করছেন। মন্দ না, তিনি বললেন। ১ মাসেরও কমে তোমার কথাগুলো আমার বেশিরভাগ কর্মচারীর মতোই শোনাচ্ছে। কি? আমি জিজ্ঞাসা করলাম। উনি কি বলছেন আমি বুঝতে না পেরে আমি আমার অভিযোগ জানাতে থাকলাম। আমি ভেবেছিলাম চুক্তিতে আপনার যা শর্ত ছিল তা মানবেন এবং আমাকে শেখাবেন। তার বদলে আপনি অত্যাচার করেছেন। এটা নিষ্ঠুরতা। এটা সত্যিই নিষ্ঠুরতা। আমি তো তোমায় শেখাচ্ছি। শান্তভাবে সেই ধনবান বাবাটি বললেন, আমাকে আপনি কি শিখিয়েছেন? কিছু না, আমি রেগে বললাম। এমনকি যখন থেকে অত কম পয়সায় আমি কাজ করতে রাজি হয়েছি, আপনি আমার সঙ্গে একবারও কথা বলেননি। ঘণ্টায় ১০ সেন্ট। ইস, গভর্নমেন্টের কাছে আপনার নামে নালিশ করা উচিত। আপনি জানেন আমাদের শিশু শ্রমিকের আইন আছে? জানেন আমার বাবা গভর্নমেন্টের জন্য কাজ করেন? ওরে বাস, ধনী বাবা বললেন, এখন তোমার কথাগুলো তো আমার প্রাক্তন কর্মচারীদের মতো শোনাচ্ছে। তাদের হয় আমি ছাড়িয়ে দিয়েছি অথবা তারা ছেড়ে গেছে। তাহলে আপনি কি বলতে চাইছেন? আমি দাবি করলাম, একটা ছোট ছেলের তুলনায় আমি বোধহয় বেশ সাহসী বোধ করছি। আপনি আমাকে মিথ্যে কথা বলেছেন। আমি আপনার জন্য কাজ করেছি আর আপনি আপনার কথা রাখেননি। আপনি আমায় কিছুই শেখাননি। তুমি কি করে জানলে যে আমি তোমায় কিছু শেখাইনি? ধনবান বাবা শান্তভাবে জিজ্ঞাসা করলেন। আরে, আপনি আমার সঙ্গে কখনো কথাই বলেননি। আমি ৩ সপ্তাহের জন্য কাজ করেছি আর আপনি আমায় কিছু শেখাননি। আমি ঠোঁট ফুলিয়ে বললাম। শেখানো মানে কি কথা বলা অথবা বক্তৃতা দেওয়া? ধনী বাবা জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, আমি উত্তর দিলাম। ওরা ওইভাবে তোমাদের স্কুলে শেখায়। তিনি হেসে বললেন, কিন্তু জীবন তোমাকে ওইভাবে শেখাবে না। আর আমি বলবো, জীবনই সবচেয়ে বড় শিক্ষক। বেশিরভাগ সময় জীবন তোমার সাথে কথা বলে না, শুধুই ধাক্কা দেয়। এক একটা ধাক্কায় জীবন যেন বলতে চায়, জেগে ওঠো, আমি তোমায় কিছু শেখাতে চাই। এই লোকটা কি বলতে চাইছে? আমি নিজেকে নীরবে জিজ্ঞেস করলাম। জীবনের এই ধাক্কা দেওয়াটা মানে কি জীবনের আমাকে কিছু বোঝানোর চেষ্টা? এখন আমি বুঝতে পারছি আমাকে চাকরিটা ছাড়তেই হবে। আমি এমন একজন লোকের সাথে কথা বলছি যাকে বন্দি করে রাখা দরকার। যদি জীবনের কাছ থেকে শিক্ষা নিতে পারো তাহলে উন্নতি করবে। যদি না পারো, জীবন তোমাকে নিরন্তর ধাক্কা দিয়ে যাবে। লোকে দুটো জিনিস করে, কেউ জীবনের এই ধাক্কাগুলো সহ্য করে যায়, আর কেউ রেগে গিয়ে নিজেরা পাল্টা ধাক্কা মারে। কিন্তু তারা ধাক্কা মারে তাদের মালিকের অথবা চাকরির অথবা স্বামী বা স্ত্রীর বিরুদ্ধে। তারা জানে না আসলে জীবনটাই তাকে আঘাত করছে। আমি বুঝলাম না উনি কী বিষয়ে কথা বলছেন। জীবন আমাদের সবাইকে চারিদিক থেকে ধাক্কা মারে। কেউ হাল ছেড়ে দেয়, অন্যেরা লড়াই করে। খুব অল্প লোকই এর থেকে শিক্ষা নেয় আর তারা এগিয়ে যায়। তারা জীবনের এই ধাক্কা দেওয়াটাকে স্বাগত জানায়। এই অল্প সংখ্যক লোকের কাছে এর মানে তাদের কিছু শেখা প্রয়োজন। তারা শেখে আর এগিয়ে যায়। বেশিরভাগ হাল ছেড়ে দেয় আর কয়েকজন তোমার মতো লড়াই করে। ধনবান বাবা উঠে দাঁড়ালেন আর পুরনো ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করা যে কাঠের জানালাটার মেরামত করা দরকার সেটা বন্ধ করলেন। তুমি যদি এই শিক্ষাটা নাও তাহলে একজন বুদ্ধিমান, ধনী আর সুখী যুবকে পরিণত হবে। যদি না নাও, সারাটা জীবন তোমার চারিদিকে কম মাইনেকে অথবা তোমার বসকে দোষ দেবে। ভাগ্যে শিকে ছেঁড়ার সেই আশায় তুমি জীবন কাটাতে থাকবে, যে হয়তো কোনোদিন তোমার সব আর্থিক সমস্যার সমাধান করবে। ধনবান বাবা আমার দিকে তাকিয়ে দেখলেন আমি তখনও শুনছি কিনা। আমাদের দুজনের চোখাচোখি হলো। আমরা একে অন্যের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলাম। আমাদের চোখ দিয়ে মনের ভাব স্রোতের মতো আদান প্রদান হতে লাগল। শেষে যখন আমি তার শেষ বক্তব্যের অর্থ আত্মস্থ করতে সক্ষম হলাম, চোখ নামিয়ে নিলাম। আমি বুঝতে পারলাম উনি ঠিক বলছেন। আমি ওকে দোষারোপ করছিলাম, অথচ আমি ওকে শেখাতে বলেছিলাম। আমি অকারণ ঝগড়া করছিলাম। ধনী বাবা বলতে থাকলেন,
তুমি যদি ভীতু হও তাহলে যতবারই তোমার জীবন ধাক্কা মারবে তুমি হাল ছেড়ে দেবে। তুমি তেমন মানুষ হলে তুমি সারা জীবন সাবধানে খেলে কাটাবে, সঠিক কাজ করবে এবং নিজেকে এমন এক সময়ের জন্য সুরক্ষিত রাখবে যা কোনো দিন আসবে না। তারপর একঘেয়ে বুড়োদের মতো মরে যাবে। তোমার অনেক বন্ধু থাকবে, তারা তোমায় পছন্দ করে, কারণ তুমি একজন এত ভালো পরিশ্রমী মানুষ। তুমি সাবধানে জীবন কাটিয়েছ এবং ঠিক কাজগুলো করেছ। আসলে অন্তরের গভীরে তুমি ঝুঁকি নিতে ভয় পাও। তুমি ভীষণভাবে জিততে চেয়েছ, কিন্তু হারার ভয় তোমার কাছে জেতার উত্তেজনা থেকে বড় ছিল। মনের গভীরে শুধু তুমিই জানবে যে তুমি এর জন্য চেষ্টা করনি। তুমি জীবনে সাবধানে খেলা বেছে নিয়েছিলে। আবার আমাদের দৃষ্টি বিনিময় হলো। 10 সেকেন্ড আমরা একে অন্যের দিকে চেয়ে রইলাম। ওর বক্তব্যের অর্থ পরিষ্কার হতেই আমি দৃষ্টি ফিরিয়ে নিলাম। আপনি আমাকে চারপাশ থেকে ধাক্কা দিচ্ছেন? আমি জিজ্ঞাসা করলাম। কিছু লোক হয়তো তাই বলবে। ধনী বাবা মৃদু হাসলেন। আমি কিন্তু তোমাকে জীবনের স্বাদ উপলব্ধি করাতে চাইছি। জীবনের স্বাদ? সেটা কেমন? আমি জিজ্ঞাসা করলাম। আমি তখনও রেগে। তোমরাই আমার কাছে আয়ের পথ জানতে চেয়েছিলে। আমার কাছে 150 জনেরও বেশি কর্মচারী আছে। তাদের মধ্যে একজনও আমি পয়সা সম্বন্ধে কি জানি সেই ব্যাপারে আমায় জিজ্ঞাসা করেনি। তারা আমার কাছে চাকরি চেয়েছে আর মাইনে আশা করেছে, কিন্তু কখনো পয়সার ব্যাপারে তাদেরকে কিছু শেখাতে বলেনি। সেজন্য তাদের মধ্যে বেশিরভাগ মানুষ জীবনের সবচেয়ে ভালো বছরগুলো পয়সার জন্য কাজ করে কাটিয়ে দেয়। তারা যে কিসের জন্য কাজ করছে তা বুঝতেও পারে না। ওখানে বসে আমি গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম। সেই জন্য মাইক যখন আমাকে বলল যে তুমি কি করে পয়সা রোজগার করতে হয় তা শিখতে চাও, আমি স্থির করলাম এমন একটা কোর্স বানাবো যেটা হবে বাস্তব জীবনের কাছাকাছি। কিন্তু তুমি একটা কথাও শুনছ না। তাই আমি ঠিক করলাম যে জীবন তোমাকে চারিদিক থেকে একটু ধাক্কা দিক, যাতে তুমি আমার কথা শুনতে পারো। সেজন্য আমি তোমাকে শুধু 10 সেন্ট মাইনে দিয়েছিলাম। তাহলে ঘন্টায় শুধু 10 সেন্টের জন্য কাজ করে আমি কি শিখলাম? আমি জিজ্ঞাসা করলাম। এই যে আপনি একজন বাজে লোক এবং আপনার কর্মচারীদের আপনি শোষণ করেন। ধনবান বাবা চেয়ারটা পিছনে দুলিয়ে প্রাণ খুলে হেসে উঠলেন। শেষ পর্যন্ত যখন তার হাসি থামল, তিনি বললেন, সবচেয়ে ভালো হয় যদি তুমি তোমার দৃষ্টিভঙ্গি বদলাও। আমাকে সমস্যা ভেবে দোষারোপ করা বন্ধ করো। তুমি যদি ভাবো সমস্যাটা আমি, তাহলে তোমার ভাবনা অনুযায়ী আমাকে পাল্টাতে হবে। তুমি যদি বুঝতে পারো যে তুমিই সমস্যা, তাহলে তুমি নিজেকে পাল্টাতে পারবে। কিছু শিখে নিজে আরও জ্ঞানী হতে পারবে। বেশিরভাগ লোকেই চায় পৃথিবীর আর সবটাই পাল্টে যাক। তারা নিজেরা বদলাতে চায় না। আমি তোমায় বলছি, অন্যদের চেয়ে নিজেকে পরিবর্তন করা অনেক সোজা। আমি বুঝতে পারছি না, আমি বললাম। তোমার সমস্যার জন্য আমাকে দোষ দিও না। ধনী বাবা অধৈর্য হয়ে বললেন, কিন্তু আপনি আমাকে শুধু 10 সেন্ট দিচ্ছেন। তাহলে তুমি কি শিখলে? ধনী বাবা মৃদু হেসে জিজ্ঞাসা করলেন যে আপনি একজন বাজে লোক। আমি দ্রুত হেসে বললাম, দেখো, তুমি ভাবছ আমি তোমার সমস্যা। ধনী বাবা বললেন, কিন্তু সেটা তো ঠিকই। ঠিক আছে, ওই দৃষ্টিভঙ্গি বজায় রাখো আর জীবনে কিছু শিখো না। তোমার দৃষ্টিভঙ্গিতে যদি আমি সমস্যা হই, তবে তোমার কি বিকল্প আছে? বাহ! তুমি যদি আমাকে আরও মাইনে দাও অথবা আরও সম্ভ্রম না দেখাও বা না শেখাও, আমি কাজ ছেড়ে দেব। ভালো বলেছ। ধনী বাবা বললেন, বেশিরভাগ লোকেরা ঠিক এটাই করে। তারা চাকরি ছাড়ে আর অন্য চাকরি খোঁজে, যেখানে সুযোগ বেশি, মাইনে বেশি। তারা সত্যি ভাবে যে একটা নতুন চাকরি আর বেশি মাইনে তাদের সমস্যা সমাধান করবে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় না। তাহলে কিভাবে সমস্যার সমাধান করা যায়? আমি জিজ্ঞাসা করলাম। শুধু এই নগণ্য ঘণ্টায় 10 সেন্ট নেওয়া আর খুশি হওয়া? ধনবান বাবা মৃদু হাসলেন। সেটাই অন্য লোকেরা করে। মাইনেটা শুধু গ্রহণ করে, যদিও তারা জানে অর্থের জন্য তাদের এবং তাদের পরিবারের সংগ্রাম চলতেই থাকবে। কিন্তু ওইটুকুই তারা করে এই ভেবে যে বেতন বৃদ্ধি তাদের সমস্যার সমাধান করবে। বেশিরভাগ লোকই এটা মেনে নেয়। আবার কেউ একটা দ্বিতীয় চাকরি নেয়, আরও বেশি পরিশ্রম করে, কিন্তু আবার সেই স্বল্প মাইনে গ্রহণ করে। আমি মেঝের দিকে তাকিয়েছিলাম। ধনী বাবা কী শিক্ষা দিতে চাইছেন তা বুঝতে পারছিলাম। অনুভব করতে পারছিলাম এটাও জীবনের এক ধরনের স্বাদ। শেষে মুখ তুললাম আর প্রশ্নের পুনরাবৃত্তি করলাম, তাহলে কিভাবে সমস্যার সমাধান করা যায়? এইটা দিয়ে। আমার মাথায় আঙুল দিয়ে আঘাত করে তিনি বললেন, তোমার কানের মধ্যে এই বস্তুটা দিয়ে। সেই মুহূর্তে আমার ধনবান বাবা আমাকে এমন এক দৃষ্টিভঙ্গি দিলেন যা তার সফলতার কেন্দ্রবিন্দু, যা তাকে তার সমস্ত কর্মচারী এবং আমার নির্ধন বাবার থেকে আলাদা করেছে, যা শেষ অবধি তাকে হাওয়াইয়ের সবচেয়ে ধনীদের মধ্যে একজন করে তুলেছে।
অথচ আমার উচ্চশিক্ষিত গরিব বাবা সারা জীবন অর্থের জন্য শুধুই সংগ্রাম করেছেন। এই একটা দৃষ্টিভঙ্গি তার পুরো জীবনটাকে পাল্টে দিয়েছে। ধনবান বাবা এই দৃষ্টিভঙ্গির কথা বারবার বলেছেন এবং আমি তার নাম দিয়েছি ১ নম্বর শিক্ষা।